স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা দ্বিপদী বিস্তৃতি শুরু করেছিলাম, দেখতে দেখতে আমরা একবারে শেষ প্রান্তে চলে আসছি। আশা করি তোমরা প্রত্যেকটি পাঠ উপভোগ করেছো, প্রত্যেকটি পাঠই তোমাদের ভালো লেগেছে এবং আমি আশাবাদী যে তোমরা সিকিউ পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসলে ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তবে তোমাদেরকে মনে রাখতে হবে যে চ্যাপ্টার প্র্যাকটিসে রাখতে হবে। প্র্যাকটিসে না রাখলে কিন্তু তোমরা সাবলীলভাবে আসলে পরীক্ষার হলে আনসার করতে পারবে না। তো এই জন্য মাঝে মধ্যে তোমাদেরকে এগুলা প্র্যাকটিস করতে হবে। তো মূল যতগুলো অঙ্ক ছিল আমরা কিন্তু সবই আলোচনা করে ফেলেছি, আমাদের নতুন করে কোনো কনসেপ্ট কিন্তু বাকি নেই। আমরা যতগুলো অঙ্ক করেছি প্রায় সবগুলো অঙ্কই কিন্তু একই ফরম্যাটেই আমরা সলভ করছি। তোমরা দেখছো একই ধরনের সূত্র দিয়েই কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ককেই সলভ করছি। তো তোমরা এখন চ্যাপ্টার হয়তো শেষ হয়ে গেছে, তবে তোমরা আবার এই অধ্যায়টা ভালো করে প্র্যাকটিস করবা। তখন যদি কারো বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। এবং তোমরা টেস্ট পেপার নিবে, টেস্ট পেপার সলভ করার চেষ্টা করবা। এবং আমি আশা করি যে নিয়মগুলো আমি তোমাদেরকে দেখাইছি এই নিয়মের বাইরে কোনো অঙ্ক কিন্তু তুমি কোথাও পাইবে না। হয়তো ফিগারগুলো চেঞ্জ থাকবে, তো তোমাকে ফিগার চেঞ্জ করে দিলেও তোমাকে অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তুমি যত বেশি করবা তত দ্রুত তুমি পরীক্ষার হলে আনসার করতে পারবা। না হলে তুমি পরীক্ষার হলে কিন্তু কাটাকাটি করতে হবে। কারণ তুমি যদি বাসায় ভালোভাবে প্র্যাকটিস না করে পরীক্ষার হলে যাও তাহলে সেই পরীক্ষার হলে বসেই তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো আসো আজকে আমরা একটা অঙ্ক দেখি যে এইগুলা আসলে অ্যাডমিশন টেস্টে বেশি আসে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে। এইগুলা হয়তো মাঝে মধ্যে 2 মার্কের জন্য পরীক্ষা আসতে পারে। এগুলা মানে একেবারেই কম আসা প্রশ্ন, তবে বেসিকটা তোমাকে জানতে হবে। আমরা কিন্তু এমনি ক্যালকুলেটারে কিন্তু আমরা এটা ক্যালকুলেশন আসলে করে ফেলতে পারি, কিন্তু আসলে আমরা দেখবো হাতে কলমে যে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে আসন্ন 4 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে। অর্থাৎ এই যে রাশিটা তোমাকে দিছে, এই রাশিটাকে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত মান বের করবো কি ব্যবহার করে? দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে। তবে এই অঙ্কটা সরাসরি ক্যালকুলেটরে বসে দিলে কিন্তু মান চলে আসে, কিন্তু আসলে ওভাবে করা যাবে না, তোমাকে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করতে হবে। তো তোমরা জানো যে দ্বিপদী উপপাদ্য আমরা এখানে ব্যবহার করছি। একটাই সূত্র ছিল মূল সূত্র, ওই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা 4 দশমিক স্থান পর্যন্ত এই সংখ্যাটার মান বের করবো। তো দেখো দ্বিপদী উপপাদ্য মানে দুটি রাশি থাকবে, কিন্তু এখানে রাশি হচ্ছে কয়টা? একটা। তাহলে আমরা এটাকে দুটি রাশি বানাই দেবো। দেখো এই যে দ্বিপদী উপপাদ্য হচ্ছে এইটাই, 1 + x⁴n। দেখো দুটি পদ, এই একটা পদ এই একটা পদ, তার উপরে পাওয়ার হচ্ছে কত? n। তাহলে এই যে দেখো এই সিরিজটা দিয়ে কিন্তু আমরা এই রাশিটার 4 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় দেখবো। তো এটাকে কি লিখবো আসলে আমরা এখন? 126। এখানে আছে কত? 1 + x⁴n। তাহলে 126কে আমাদেরকে এইভাবে বানাই দেবে। তাহলে আমরা 126কে লিখতে পারি কি? আর এখানে দেখো এটা হচ্ছে ঘনমূল, এটা কিন্তু বর্গমূল নয়, এটা হচ্ছে ঘনমূল। ঘনমূল মানে হচ্ছে 1/3 আর বর্গমূল মানে হচ্ছে হাফ। তো 126কে আমরা লিখলাম কত? দেখো 125 + 2, 125 প্লাস 1, 125 + 1 হচ্ছে 26। তো এরপরে দেখি এখান থেকে আমরা 125 কমন নিলাম, যেহেতু এটা বানাইতে হবে আমাদেরকে। দেখো এটা বানাইতে হবে, তাহলে আমরা কি করলাম? এখান থেকে আমরা 125 কমন নিছি। 125 কমনের পরে কি হয়? 1 + 1/125, তারপরে পাওয়ার হচ্ছে 1/3। দেখো ভালো করে তোমরা বিষয়টা, এখান থেকে আমরা 125 কমন নিছি। দেখো এখান থেকে আমরা 125 কমন নিছি, এই জায়গাটা থেকে আমরা 125 কমন নিছি। যে 125 কমন নেওয়ার পরে কি থাকে আমাদের জন্য? 1 + 1/125। তো এখন দেখো এই যে পাওয়ার 1/3 কিন্তু এটার জন্য আছে, পাওয়ার 1/3 কিন্তু এটার জন্য আছে। দেখো ভেঙে ফেলছি আমরা। তো এখন দেখো এই 1/3 যদি তুমি এটার উপরে বসাও, তার মানে এটা এটা মানে কি? এটা মানে হচ্ছে 5 কিউব। তুমি মনে রাখবা এটা মানে হচ্ছে কিন্তু 5 কিউব। তুমি ভালো করে খেয়াল রাখবা এইটুকু 125 মানে হচ্ছে 5 কিউব। ঠিক আছে? তো এখন দেখো তুমি যদি এখন 5 কিউব লেখো তাহলে কত হবে? দেখো এই 125 মানে হচ্ছে 5 কিউব, তার উপরে পাওয়ার হচ্ছে কত? তার উপরে পাওয়ার হচ্ছে 1/3। তো এখন দেখো এই 3, এই 3 কাটা যাবে, কাটা গেলে কত থাকবে আমাদের জন্য? কাটা গেলে আমাদের জন্য থাকবে শুধুমাত্র 5। দেখো এই 5 আমরা এখানে লিখে ফেলছি।
এই 5 আমরা এখানে লিখে ফেলছি। আর অবশিষ্ট এইটুকুর উপরে পাওয়ার কত, এইটুকুর উপরে পাওয়ার হবে কত 1/3। অর্থাৎ এই 1/3টা 125-এর জন্য আছে, 1/3টা এটার জন্য আছে। তাহলে এই 1/3 যদি আমরা 125-এর উপরে বসাই, সেখান থেকে কি উৎপন্ন হবে, সেখান থেকে একটা 5 উৎপন্ন হবে। 5টা আমরা লিখছি, আর এই দেখো এটা বসাই দিছি। এখন দেখো এই এটুকুর ভিতরে, এখন তোমরা দেখো এই এটুকুর ভিতরে আমরা এই সূত্রটার প্রয়োগ করবো। এটুকুর ভিতরে কিন্তু আমরা এখন এই সূত্রটার প্রয়োগ করব। 1 প্লাস এক্স পাওয়ার n, তাহলে দেখো 1 প্লাস এটা হচ্ছে আমার এক্স, এটাই হচ্ছে আমার এক্স, তুমি ভালো করে মনে রাখবে এটা আমার এক্স। তাহলে 1 প্লাস এক্স পাওয়ার n, এটা হচ্ছে আমাদের n। তাহলে এক্স এর জায়গায় আমাদের কত আছে 1/125, আর n এর জায়গায় আছে কত 1/3। দেখো এই 1 এর সাথে 1 মিলে গেছে। এক্স এর জায়গা আছে কত 1/125। এরপরে দেখো n এর জায়গা হচ্ছে 1/3, n এর জায়গায় হচ্ছে 1/3। এবার সিরিজটা বসে দাও, দেখো কম্পেয়ার করো, এই যে 5টা যেভাবে ছিল এভাবে বসে গেছে। এরপরে দেখো 1 প্লাস এন এক্স, এন মানে কত, এন মানে হচ্ছে 1/3, তোমরা ভালো করে দেখো এন মানে হচ্ছে 1/3, আর এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 1/125। দেখো এন 1 প্লাস এন এক্স। এরপরে দেখো n ইন্টু n মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল, তাহলে n মানে কত 1/3, তাহলে n ইন্টু n মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল। তারপরে দেখো এক্স, তারপরে স্কোয়ার। তারপরে দেখো n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2/3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব। তো n মানে আমার কত, n মানে হচ্ছে আমার 1/3, আর x মানে হচ্ছে আমার 1/125। তাহলে দেখো n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2/3 ফ্যাক্টোরিয়াল। দেখো এরপরে 1/125, তারপরে পাওয়ার হচ্ছে কিউব। তো আমরা আর লিখলাম না, দরকার নেই, 3 পদ অর্থাৎ 4 পদ পর্যন্ত লিখছি। দেখো 1 পদ, 2 পদ, 3 পদ, 4 পদ, এরপর আর লেখার দরকার নাই। এবার আমরা এই লাইনটাকে ক্যালকুলেশন করব। দেখো 5 বসে গেছে, 1 বসে গেছে, দেখো এটা আর এটা গুণ করলে কত হয় 1/375। এরপর এটা দেখো এই যে এই 1/3 - 1, তাহলে কত হবে 1/3 - 1 হচ্ছে -2/3, 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2। আর এই যে দেখো স্কোয়ারটা 125-এর উপর বসে দিয়েছি, তাহলে 1/125 স্কোয়ার। আর তোমরা চাইলে ক্যালকুলেশন করে নিতে পারো, 125 স্কোয়ার গুণ করলে 125, 125 গুণ করলে কত হবে, তোমরা চাইলে এটা লিখে নিতে পারো। ঠিক আছে, তো এইটা চাইলে তোমরা সরাসরি বসে দিতে পারো, অথবা নাইলে পরে ক্যালকুলেশন করতে পারো, তোমাদের ব্যাপারে, সেটা তোমরা যেভাবে করো। তো এখানে দেখো এই যে 1/3 - 1 হচ্ছে -2/3, 2 ফ্যাক্টর হচ্ছে 2, আর এটা যেভাবে ছিল বসে দিচ্ছি। ঠিক একইভাবে এখানে আসো, এই 1/3 - 1 হচ্ছে -2/3, 1/3 - 2 হচ্ছে -5/3, 3 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 6, আর এখানে দেখো কিউবটা 125-এর উপরে যেভাবে ছিল এইভাবে বসে দিচ্ছি। অর্থাৎ আমরা একই সাথে ক্যালকুলেশন করব, ক্যালকুলেটর বসিয়ে করতে হবে, এই কারণে আমরা এটাকে আসলে রেখে দিছি। আর এটা যদি অ্যাডমিশন টেস্টে আসে, তাহলে এটা তো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আসবে, সেখানে তো তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। এবার আসো, দেখো 5 বসছে, 1 বসছে, এবার দেখো 1 কে 375 দিয়ে ভাগ, দেখো 1 কে 375 দিয়ে ভাগ, দেখলে 1/375, দেখো এটা আসবে। ঠিক একইভাবে দেখো এই যে প্লাস, এখানে দেখো মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এরপরে দেখো এই যে তুমি সব একসাথে, এই যে পুরো ফিগারটা একসাথে, এই পুরো ফিগারটা একসাথে ক্যালকুলেটর হিসেব করে ফেলবা, তাহলে এটা বেরোবে। ঠিক একইভাবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, পুরো ফিগারটা একসাথে ক্যালকুলেটরে বসে দিবে। আমরা আর এই প্লাস আর দিলাম না, কারণ আমাদের দরকার নাই, আমাদের তো ক্যালকুলেশন চলে আসতেছে। দেখো এই যে এইবার এই সবগুলা যোগ করে ফেলবা, যোগ করে তাকে 5 দিয়ে গুণ করে দিবে। তোমরা দেখো এই পুরোটাকে যোগ, আর এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটটা বাদ পড়ে গেছে, তোমরা সেকেন্ড ব্র্যাকেটটা দেখো এই এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে দেখো এই পুরোটুকু, এই পুরোটুকুকে 5 দ্বারা গুণ, এই পুরোটুকু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে এই পুরোটুকু ক্যালকুলেশন করে তাকে কি হবে, তাকে 5 দ্বারা গুণ হবে। তো 5 দ্বারা গুণ করে দেখো আমরা এইটাকে পেয়েছি। তো এখন আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে 4 দশমিক স্থান পর্যন্ত, আমাদেরকে কি বলছে 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে 4 দশমিক স্থান কত, দেখো এই পর্যন্ত, এই।
তবে এই যে 4 দশমিক স্থান পর্যন্ত যে আমরা রাখবো, আমরা তো এই পর্যন্ত রাখবো, কিন্তু এই 4 দশমিক স্থানের ঠিক পরের ঘরটা যদি 5 অথবা 5-এর থেকে বড় হয়, তাহলে আমাদের সংখ্যার সাথে কি করতে হবে, এক যোগ করতে হবে। তোমরা তো এটা ভালো করে জানো, তোমরা এগুলা সেই প্রাইমারি স্কুল থেকে শিখে আসছো। দেখো তাইলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এখানে কি দিবা, এখানে দিবা 5, এখানে 4-এর পরিবর্তে তোমরা কি বসাবা, এখানে 4-এর পরিবর্তে তোমরা লিখবা 5। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে লিখবে তোমরা 5, কারণ আমার সংখ্যা অর্থাৎ আমি 4 দশমিক স্থান পর্যন্ত রাখবো, কিন্তু তার পরের সংখ্যা যদি 5 অথবা 5-এর থেকে বেশি হয়, তাহলে দেখো এখানে হচ্ছে হচ্ছে কত 6, তাহলে এটা 5 অথবা 5-এর থেকে বড়, তাহলে আমার সংখ্যার সাথে কি যোগ হবে, এক যোগ হবে। তাহলে আমাদের আনসার হচ্ছে অরিজিনালি কত, 5.013.5। দেখো 4 দশমিক পড়বে, 4 ঘর আছে, দশমিকের উপরে কত ঘর আছে, এটা হচ্ছে দশমিক, দশমিকের উপর হচ্ছে 4 ঘর। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এই যে সংখ্যাটা ছিল এটাকে দ্বিপদ উপপাদ্য ব্যবহার করে কি করলাম, দ্বিপদ উপপাদ্য ব্যবহার করে এখান থেকে আমরা কি করছি, দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে এখান থেকে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত মান বের করছি। তো দেখো সূত্র কিন্তু একটা, দ্বিপদীর সূত্র কিন্তু আমাদের একটাই, সেটা হচ্ছে 1 + x⁴n = এই সূত্রটা। তো এখানে দেখো আমরা এই যে শুধুমাত্র 4টা টার্মস ব্যবহার করছি, এই 4টা টার্মস ব্যবহার করে আমরা কিন্তু দেখো এই অঙ্কটা করে ফেলছি। তুমি যদি মনে করো যে তুমি আরো একটা টার্মস এখানে রাখবো, অর্থাৎ তুমি 4 নম্বরটা আনবা, 4 নম্বর পদটা তুমি লিখবে, তুমি দেখবে আনসার কিন্তু এটাই আসবে। শুধু এখানে কি হবে, এখানে আরো সংখ্যা বাড়বে, কিন্তু এই যে ঘরগুলো কিন্তু সেম থাকবে। এই যে এখানে তুমি যা দেখতেছো সিরিয়াল, এগুলো কিন্তু সেম থাকবে, এগুলো কিন্তু সেম থাকবে, শুধু পিছনের দিকে বাড়তে থাকবে। তো তোমাকে তো বলছে 4 দশমিক স্থান পর্যন্ত, তো 4 দশমিক স্থান পর্যন্ত তো এমনিতেই চলে আসছে। তবে ক্যালকুলেশনটা কিন্তু সাবধানতার সহিত করতে হবে, পুরোটা ক্যালকুলেটর, এই যে এইটুকু কিন্তু তোমাকে ক্যালকুলেটারে একসাথে করতে হবে। এটা কিন্তু তুমি ক্যালকুলেটারে একসাথে করে ফেলবে, এটা কিন্তু অনেক বড় একটা ক্যালকুলেশন, তোমাকে মনে রাখতে হবে। এটাও কিন্তু একটা বড় ক্যালকুলেশন, তুমি ভালো করে দেখো, এটাও কিন্তু একটা বড় ক্যালকুলেশন, তোমাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে ভালো করে। তো এই জিনিসগুলা আমি কেটে দিচ্ছি, তোমাদের যেটা দরকার তোমরা সেটুকু উঠাই নিবা। এই জিনিসগুলো আমাদের দরকার নাই, তোমাদের এগুলো কারেকশনের দরকার নেই, শুধু আমাদের কারেকশনটা শুধু এখানে 5 হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, এগুলা তোমাদের তো করার দরকার নেই। তো চলো এবার আমরা এরকম একটা প্রবলেম সলভ করি। দেখো আমরা এখন এটা সলভ করব দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে। তো দেখো আগের মতো এটা দ্বিপদী উপপাদ্য বানাবো, এটাকে দেখো এটাকে এটার মতো করে বানাবো আমরা। তো এটাকে আমরা লিখতে পারি কত, 1.03, এটাকে আমরা লিখতে পারি 1+0.03, 1+0.03, যেটা মিলে গেছে, দেখো 1-এর জায়গায় 1 আছে, x এর জায়গায় কত আছে 0.03, n এর জায়গায় আছে 1/3, এবার সূত্রটা প্রয়োগ করে দিলাম। দেখো কম্পেয়ার করো, 1 + n(x), এখানে n মানে কত, n মানে হচ্ছে 1/3, তুমি ভালো করে দেখো, এই যে তুমি পাওয়ার n দেখতেছো, n মানে হচ্ছে আমার কত 1/3, আর এই যে x দেখতেছো, x মানে হচ্ছে আমার কত 0.03, তাহলে দেখো 1 + n(x), এরপরে দেখো n × n - 1/2 factorial, n × n - 1/2 factorial x², তাহলে দেখো n মানে হচ্ছে আমার 1/3, তাহলে 1/3, 1/3 - 1/2 factorial ইন্টু x², x মানে হচ্ছে 0.03। এরপরটা দেখো n × n - 1 n-2/3 factorial x³ তাহলে দেখো n × n - 1 n-2/3 factorial x³, তাহলে n মানে হচ্ছে কত 1/3, তোমরা ভালো করে খেয়াল রাখবা, n মানে 1/3 আর x মানে হচ্ছে 0.03। তো আমরা এখানেও দেখো পাওয়ার 3 পর্যন্ত আনলাম। এবার এটাকে ক্যালকুলেশন করে, এটা বসে গেছে, দেখো এটা ক্যালকুলেশন করে আমরা এটা পাবো, অর্থাৎ যেভাবে পাবো বলতে আমরা যেভাবে ছিল এভাবে বসা দিয়েছি, আসলে এটা উপরে লিখছি আর নিচে 3 লিখছি। এরপরে দেখো এই 1/3 - 1 এটাকে ক্যালকুলেশন করলে কত বেরোবে, -2/3, 1/3 - 1 এটাকে ক্যালকুলেশন করলে বেরোবে -2/3, আর 2 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 2, আর এটা যেভাবে ছিল এভাবে রেখে দিচ্ছি, আমরা পরে ক্যালকুলেশন করব। ঠিক একইভাবে এখানে দেখো 1/3 মাইনাস হচ্ছে 1/3 - 1 হচ্ছে -2/3, আর 1/3 - 2 হচ্ছে -5/3, 3 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 6, আর এটা যেভাবে ছিল এভাবে বসাই দিছি।
তবে তোমরা যদি চাও যে এই জায়গা থেকে না লিখলেও চলবে, এই জায়গা থেকে না লিখলেও চলবে, প্লাস প্লাস থেকে এদিকে আসলে না লিখলেও চলো, কোনো সমস্যা নেই। এরপর দেখো এটা বসে গেছে, এটা ক্যালকুলেশন করে এটা পাবো, এ প্লাসে মাইনাসে মাইনাস, বাকিটাকে ক্যালকুলেশন করলে এটা আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এটুকু ক্যালকুলেশন করলে এটা পাবো। এবার সবটাকে ক্যালকুলেশন করে যাও, ক্যালকুলেশন করে দেখো আমরা এটা পাইলাম, দেখো আমরা এটুকু পাইছি। তো দশমিকের উপর আমরা কত করে রাখবো? দশমিকের উপর আমরা 4 ঘর রাখবো। তো দশমিকের উপরে 4 ঘর, দেখো এই দশমিকের উপরে 4 ঘর হচ্ছে এই পর্যন্ত 0.0099। দেখো এই তো এখানে কিন্তু আমার এই সংখ্যার সাথে এক যোগ করা লাগবে না, কারণ আমার সংখ্যার পরের সংখ্যা কিন্তু জিরো। আমার সংখ্যা আমি যে সংখ্যাটা নেব, অর্থাৎ আমি যে পর্যন্ত নেব তার পরের অঙ্ক যদি 5 অথবা 5 থেকে বড় হয়, তাহলে আমার অঙ্কের সাথে কি যোগ করবে? এক যোগ করবে। তো যেহেতু এই যে 9 এর পরে কত? 0। তো এটা তো 1 এর থেকে 5 এর থেকে ছোট, তাইলে এখানে 1 আর যোগ করা লাগবে না। তাহলে দেখো আমরা 4 স্থান পর্যন্ত কিন্তু আমাদের ফলাফল পেয়ে গেছি। তো তোমাদেরকে অবশ্যই এই প্রবলেমটা সলভ করতে হবে। দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে 4 স্থান পর্যন্ত নির্ণয় করে দেখো, এখানে হচ্ছে রুট ওভার মানে পাওয়ার আসবে হাফ। ঠিক একইভাবে দেখো এখানে কত আসবে? ঘনমূল 1/3। তো এইটাকে আবার উপরে উঠাইলে কি হয়ে যাবো? 128 পাওয়ার মাইনাস 1/3। মনে রাখবে এটা হবে 128 পাওয়ার মাইনাস 1/3। তাহলে এই দুটো প্রবলেম তোমাদেরকে অবশ্যই সলভ করতে হবে। এই দুটো প্রবলেম যদি সলভ করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে এই ধরনের প্রবলেম যদি পরীক্ষা আসে তুমি আর ঠেকবা না। তো আসলে এবার আমরা দেখবো যে দ্বিপদী বিস্তৃতিগুলো আমরা এতদিন পর্যন্ত দেখলাম যে এগুলো আসলে কোন ব্যবধি পর্যন্ত বৈধ, অর্থাৎ বৈধতা অবৈধতা বলতে আসলে কোন 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 সীমার ভিতরে তার মান পাওয়া যাবে, কোন সীমার বাইরে গেলে সে কি হয়ে যাবে? সে ইনভ্যালিড হয়ে যাবে। ধরো এই যে একটা বিস্তৃতি, এটাকে আসলে কোন পর্যন্ত আমরা বিস্তৃত করতে পারবো, অর্থাৎ এক্স এর মান কত পর্যন্ত সে রিসিভ করতে পারবে। তো আমরা দেখবো যে এই বিস্তৃতি কত পর্যন্ত বৈধ। তো এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিশেষ করে এটা ভর্তি পরীক্ষার জন্য এবং এটা এমসিকিউর জন্য। এটা সাধারণত সিকিউতে কিন্তু কম আসে, তবে সিকিউতে আসলে একটু বড় আকারে আসে। দেখো এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তো এই যে রাশিটা, এই রাশিটা আসলে বৈধ কখন? যখন এক্স এর মান, যখন মডুলাস অফ এক্স লেস দেন ওয়ান, যখন মডুলাস অফ এক্স লেস দেন ওয়ান, তোমরা মনে রাখবা, যখন মডুলাস অফ এক্স লেস দেন ওয়ান তখন কিন্তু এই বিস্তৃতিটা বৈধ সাধারণত। তো এটা কিন্তু আমরা এই প্রথম পাচ্ছি, এটা কিন্তু এটা নিয়ে আমরা কিন্তু আগে কোনো কথা বলিনি, আমরা আজকে বৈধতা নিয়ে কথা বলতেছি। অর্থাৎ তুমি কি কি কাজ করতে পারবা, তুমি কি কি কাজ করতে পারবা না, তোমাকে আমরা বাইন্ডিংস দিয়ে দিচ্ছি। তাহলে এই যে সূত্রটা, এটা যখন এক্স এর মান 1 থেকে ছোট তখনই বৈধ। তো এখানে আমরা এইভাবে এটাকে সাজাবো এখন। তো এখানে দেখো এটাকে এটার মতো করে বানাও, আগে এটাকে আগে এটার মতো বানাও। তাহলে এখানে দেখো 1, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে 2x। তো এখানে আগে 1 বানাবো, তারপরে কথা, কোনো কথা নাই। 1 আগে হচ্ছে 1, 1 এর পরে বাকি কথা। তো আমরা কি করলাম? এখান থেকে 3 কমন নিয়েছি। দেখো এখান থেকে আমরা 3 কমন নিয়েছি। তো এখান থেকে 3 কমন নিলে কত দাঁড়াচ্ছে? 1 প্লাস 2x/3। আর দেখো তার উপরে পাওয়ার হচ্ছে -4। দেখো এখানে এখান থেকে আমরা 3 কমন নিলাম, অথবা এখান থেকে আমরা 3 কমন নিচ্ছি। দেখো কারণ আমরা এখানে 1 বানাবো, তোমাকে দেখতে হবে যে এখানে 1 আছে, তাহলে এখানে কি আনতে হবে? 1 আনতে হবে। তাহলে আমরা 3 কমন নিলাম। তো 3 কমন নিলে এখানে কত থাকে? 1 প্লাস 2x/3, তার উপরে পাওয়ার হচ্ছে -4। এখন এই -4টা কিন্তু এইটার উপরে আছে, -4টা কিন্তু এই পুরোটার উপরে আছে, এই পুরোটা অর্থাৎ যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে তার উপরেও আছে। দেখো এটাকে আলাদা করে ফেলছি। -4টা 3 উপরে আছে, -4টা এইটুকুর উপর আছে। তোমরা কিন্তু ভালো করে দেখো। তো এখন আসো, এই যে দেখো এটা এটার সাথে কিন্তু মিলে গেছে, পুরোপুরি মিলে গেছে। দেখো এই যে 1 এর জায়গায় 1 চলে আসছে, আর x এর জায়গায় কত আসছে? 2x/3। তাহলে এই বিস্তৃতি যদি কারোর জন্য বৈধ হয়, মডুলাস অফ এক্স লেস দেন ওয়ান এই ব্যবধিতে বৈধ হয়, তাহলে এটা কোন ব্যবধিতে বৈধ হবে বলো তো বাবুরা? কোন ব্যবধিতে বৈধ হবে বলতে পারবা তোমরা? একদম সহজ। দেখো এই বিস্তৃতিটা এই ব্যবধিতে বৈধ হবে। দেখো তুমি ভালো করে, এই বিস্তৃতি যদি এই ব্যবধিতে বৈধ হয়, তাহলে এই বিস্তৃতি কোন ব্যবধিতে বৈধ হবে? তাহলে এই মডুলাস অফ 2x/3 লেস দেন ওয়ান, মডুলাস অফ 2x/3 লেস দেন ওয়ান, মনে রাখবে। তাহলে প্রদত্ত রাশির বিস্তৃতি বৈধ হবে যদি এত হয়, অর্থাৎ এই সীমার ভিতরে থাকে, তাহলে বৈধ হবে। এই সীমার বাইরে সে অবৈধ, অর্থাৎ তার তুমি বিস্তার ঘটাইতে পারবে না। দেখো তো এটা নিয়ে তো আমরা সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা এই অসমতা নিয়ে আমরা অনেক আলোচনা করছি। তোমাদের যদি নিশ্চয় মনে আছে, অসমতার এই অঙ্কগুলো নিয়ে আমরা বাস্তব সংখ্যা অনেক আলোচনা করছি। তোমাদের এই সূত্রের কথা নিশ্চয় মনে আছে, মডুলাস অফ এক্স লেস দেন এ, ইফ এন্ড অনলি ইফ। এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে ইফ এন্ড অনলি ইফ, আর তার সূত্রটা হচ্ছে -এ লেস দেন এক্স লেস দেন এ। মনে রাখবে তোমরা, এই সূত্রটা নিয়ে কিন্তু আমরা বাস্তব সংখ্যায় অনেক আলোচনা করছি। বাস্তব সংখ্যার প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ দুইটাই কিন্তু আমরা শেষ করে ফেলছি।
তোমরা দেখছো এটা নিয়ে আমরা তখন কিভাবে বিস্তারিত আলোচনা করছি, যে এখন তোভাবে বিস্তারিত আলোচনা করা সম্ভব না, শুধুমাত্র সূত্রটা আমি দিয়ে দিছি। দেখো মডুলাস অফ এক্স লেস দেন এ ইফ অ্যান্ড অনলি ইফ এই চিহ্নটা, অর্থাৎ এটা থাকলে তুমি এটা লিখতে পারবা, আর এটা থাকলে তুমি এটা লিখতে পারবো, অর্থাৎ এদিক থেকে আমরা এদিকে যেতে পারবো, এদিক থেকে আমরা এদিকে আসতে পারবো। তাহলে এখন আমাদের আছে কিভাবে, এখন আমাদের আছে এইভাবে, অর্থাৎ এইরকম আছে, তাহলে আমরা এরকম লিখতে পারবো। তাহলে দেখো যদি এরকম থাকে তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। তাহলে দেখো আমরা এটাকে কি লিখতে পারবো, -1 লেস দেন 2x/3 লেস দেন 1। এবার আমরা কি করবো, এখানে এক্স এর সাথে কত আছে 2/3, তো এক্স এর সাথে যা আছে তা ভ্যানিশ করতে হবে, ভ্যানিশ করতে হলে তার উল্টাটা দিয়ে পুরোটাকে গুণ করতে হবে। দেখো তাহলে এখানে কত হবে 3/2, অর্থাৎ আমরা এটাকে 3/2 দিয়ে গুণ, এটাকে 3/2 দিয়ে গুণ, এটাকে 3/2 দিয়ে গুণ। তো দেখো এটাকে যদি তুমি যদি 3/2 দিয়ে গুণ করে তাহলে আসলে কি হয় এটা তো আমরা দেখাই নাই। দেখো আমরা এটা একটু রাফটা করে নিই। দেখো এখানে আছে কত 2x/3, যেমন দেখো 2x/3, তাহলে দেখো এই 2x/3। তো এখান থেকে তুমি এই এক্স এর শখ যেটা আছে এটা ভ্যানিশ করতে হলে কি করতে হবে, উল্টা রাশি দিয়ে উপরে পুরোটাকে গুণ করতে হবে। দেখো 3/2 দ্বারা, তাহলে দেখো এই টু কাটা, এ3, এ3 কাটা, তাহলে কি থাকে শুধুমাত্র, শুধুমাত্র থাকে এক্স। এই এই যে দেখো শুধুমাত্র এক্স থাকে, আমরা এটা লিখে ফেলছি, শুধুমাত্র কি থাকে এক্স থাকে। তাহলে পুরোটাকে গুণ করতে হবে। তো এই জন্য একে 3/2 দ্বারা গুণ করছি, এটাকে 3/2 দ্বারা গুণ করছি, একে 3/2 দ্বারা গুণ করলে কত হয় এক্স হয়, আর এটাকে 3/2 দ্বারা গুণ করলে 3/2 হয়। তাহলে দেখো এই এই ব্যবধিটা, এই যে দেখো এই বিস্তৃতিটা এই ব্যবধিতে বোঝা, অর্থাৎ এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে -3/2, এবং -3/2 থেকে বড় এবং 3/2 থেকে ছোট, +3/2 থেকে ছোট, এই সীমার ভিতরে থাকলেই এই বিস্তৃতি বৈধ। মনে রাখবে এটা কিন্তু এমসিকিউতে আসার সম্ভাবনা খুব বেশি, এবং অ্যাডমিশন টেস্টও এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় এসে থাকে। তো তোমাদের বইতে কিন্তু এরকম কোনো অঙ্ক নাই, এইগুলো কিন্তু তোমরা এমসিকিউতে শুধুমাত্র পাবে। তোমাদের বইতে যে এমসিকিউ গুলো আছে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আছে, কিন্তু বইতে এই ধরনের কোনো অঙ্ক নাই। তো উদাহরণ আছে টেস্ট পেপারে তোমরা কিন্তু এই ধরনের প্রশ্ন পেয়ে থাকবে। তাহলে এই বিস্তৃতিটা কোন ব্যবধিতে বৈধ, এই বিস্তৃতিটা এই ব্যবধিতে বৈধ। তাহলে এটা কিভাবে বের করতে হবে, তোমরা সিস্টেমে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা রাশিকে এরকম বানাইতে হবে। এবং মনে রাখবে এই যে সূত্রটা, এই সূত্রটা এই ব্যবধিতে বৈধ, অর্থাৎ মডুলাস অফ এক্স লেস দেন 1। তাহলে তুমি এটাকে এটার মতো বানাবে, তাহলে এটা যদি মডুলাস অফ এক্স লেস দেন 1 হয় তাহলে এটা হবে মডুলাস অফ 2x/3 লেস দেন 1। এরপরে তুমি ক্যালকুলেশন করে যা পাও। আর এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, আর এই সূত্রটা কিন্তু আমরা বাস্তব সংখ্যা অনেক আলোচনা করছি। তো এরকম তাহলে এই বিস্তৃতিটা এই ব্যবধিতে বৈধ। তো চলো এরকম আমরা আরেকটা সলভ করি, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো এই এক্স এর কোন মানের জন্য এই বিস্তৃতিটি বৈধ। দেখো প্রদত্ত রাশি হচ্ছে এটা, তো আমরা এটাকে দেখো এটাকে এটার মধ্যে বানাবো, তো বানাইতে হলে কি 2 কমন নিতে হবে। দেখো 2 কমন নিলাম, দেখো 2 কমন নিলে কত থাকে 1 + x/2, এখান থেকে 2 কমন নিলে কি থাকে 1 + x/2। এখন দেখো এই যে পাওয়ারটা 2 দেখতেছো, পাওয়ার -2 দেখতেছো, এটা এই সাথে থাকবে, এই পাওয়ার -2 এর সাথেও থাকবে, ভালো করে খেয়াল রাখো তুমি। এই আমরা কি করলাম, আমরা এখানে 1 বানাইতে হবে, 1 বানাইতে হলে কি কমন নিতে হবে 2 কমন নিতে হবে, আমরা 2 কমন নিছি। এবার দেখো আলাদা করে ফেলছি, পাওয়ার -2টা এই 2 এর সাথেও আছে, পাওয়ার -2টা এটার সাথেও আছে, দেখো আলাদা করে লিখে ফেলছি। এখন তুমি দেখো এই এই যে ইকুয়েশন, এই যে সূত্রটা, এই সূত্রটা যদি মডুলাস অফ এক্স লেস দেন 1 ব্যবধিতে বৈধ হয় তাহলে এটা কোন ব্যবধিতে বৈধ হবে। দেখো দেখো আগে মিলাও তুমি, দেখো তাহলে এটা যে ব্যবধিতে বৈধ হবে সেটা কি, এরপরে দেখো n-2 মিলে গেছে। তো এখানে পাওয়ারটা আসলে ফ্যাক্টর না, এখানে ফ্যাক্টর হচ্ছে শুধুমাত্র এক্স। দেখো এই ব্যবধিতে বৈধ হবে, তাহলে এই বিস্তৃতিটা বৈধ হবে যদি এত হয়, তাহলে এই বিস্তৃতিটা বৈধ হবে যদি এত হয়, তাহলে এই বিস্তৃতিটা বৈধ হবে যদি এত হয়। তো এই দেখো আমরা লিখি প্রদত্ত রাশির বিস্তৃতি বৈধ হবে যদি এত হয়। তো এটাকে ক্যালকুলেশন করো। এই তোমার তো সূত্রটির কথা মনে আছে, দেখো এই সূত্রের আলোকে কিন্তু আমরা লিখছি। তো এখানে দেখো এই যে x/2, অর্থাৎ নিচে 2 আছে, 2 বাদ দিতে হলে কি করতে হবে, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত হবে -2 লেস দেন x লেস দেন 2। তাহলে এই বিস্তৃতিটা এই ব্যবধিতে বৈধ হবে। দেখো x এর মান -2 থেকে বড় এবং +2 থেকে ছোট। আশা করি তোমরা বিস্তৃতির বৈধতা বের করতে পারবা। তো এবার আমরা একটা বড় দেখি করি। দেখো এক্স এর কোন মানের জন্য এত বিস্তৃতি বৈধ হবে। তো মনে রাখবে উপরে কি আছে সেটা দেখার বিষয় না, তুমি উপরের দিকে তাকাবো না, তুমি শুধু নিচের অংশ নিয়ে কাজ করবা। মনে রাখবে তোমরা উপরে কি আছে সেটা আমাদের দেখার বিষয় না, উপরে 1 থাকুক অথবা অনেক সময় দেখবা যে উপরে শুধুমাত্র 1 আছে, উপরে যাই থাকুক কিছু থাকুক সেটা নিয়ে তুমি চিন্তা করবে না, তুমি শুধু দেখবা নিচে কি আছে। দেখো এবার উপরেরটা দেখার দরকার নাই। তো দেখো প্রথমে আমরা এটা নিয়ে কাজ করব। প্রথমে নিচের অংশ, তো নিচের মানে কি 1/, অর্থাৎ তোমাকে দেখতে হবে
এই যে তুমি চিন্তা করবা নিচে রাশি আছে কয়টা, নিচে রাশি আছে দুইটা, ঠিক আছে? তাহলে তোমাকে এইরকম চিন্তা করতে হবে রাশিগুলোকে, তোমাকে চিন্তা করতে হবে এইরকম, এই যে উপরে 1 2 প্লাস এক্স হোল স্কোয়ার, এইভাবে চিন্তা করতে হবে, ইন্টু আরেকটা রাশি কি 1/3 প্লাস এক্স, তোমাকে এইভাবে চিন্তা করতে হবে। উপরটা বাদ, উপরটা নিয়ে কোনো কাজই হবে না। তো এইটাকে আমরা কি লিখতে পারি দেখো, এইটাকে আমরা এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে তো আমরা এইভাবে লিখতেই পারি। তো এখন দেখো, এবার তুমি এটাকে এটার মতো বানাইবা, তো বানাইতে হলে কি করতে হবে, টু কমন নিতে হবে। দেখো টু কমন নিলাম, তো এই যে পাওয়ার মাইনাস টুটা এর সাথেও থাকবে, পাওয়ার মাইনাস টুটা এই পুরোটার সাথেও থাকবে। দেখো আলাদা করে ফেললাম। তো আলাদা করে ফেলার পরে দেখো এবার মিলে গেছে, এই যে ওয়ানের জায়গায় ওয়ান আসছে, এক্স এর জায়গায় কত আসছে দেখো x/2, এরপরে দেখো এন এর জায়গায় কত আসছে, এন এর জায়গায় আসছে -2। তাহলে দেখো এই বিস্তৃতিটা কোন, এই যে এইটুকু এইটুকু কোন ব্যবধিতে বইতে হবে, এইটুকু এই ব্যবধিতে, এই অর্থাৎ এক্স মডুলাস অফ x/2 <1 এই ব্যবধিতে বইতে হবে। দেখো রাশিটির বিস্তৃতি বইতে হবে যদি এত হয়, তো এটাকে ক্যালকুলেশন করো। তাহলে দেখো এই সূত্রের আলোকে তোমাদের নিশ্চয় নিশ্চয় মনে আছে সূত্রটার কথা, এই সূত্রটার কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। দেখো তাহলে কি হবে, -2 দ্বারা যদি 2 দ্বারা আমরা পুরোটাকে গুণ করে দেবো তাহলে কত হবে, -2 <x <2। তাহলে এই রাশিটা এই এই বিস্তৃতিতে বইতে হবে। ঠিক একইভাবে এখন আমরা দ্বিতীয়টা বের করব। তাহলে মনে রাখতে হবে এই অংশটুকু এই ব্যবধিতে বইতে হবে। এবার দ্বিতীয় অংশটুকু নিয়ে কাজ করব, এই ফোর দুটো একসাথে। মনে রাখবে যদি তিনটে থাকে তুমি তিনটে নিয়ে আলাদা আলাদা করতে হবে, চারটা থাকলে চারটা নিয়ে আলাদা আলাদা করতে হবে, এরপরে যে সব একসাথে হবে। দেখো এবার আবার হচ্ছে এটা আমরা এবার 1/3 প্লাস এক্স এটা নিয়ে করবো, 1/3 প্লাস এক্স, এটাকে তো আমরা এটা লিখতে পারি। এবার দেখো এটার সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার করতে হলে কি কমন নিতে হবে, 3 কমন নিতে হবে। দেখো 3 কমন নিলে কত হচ্ছে, 1 + x/3। এর দেখো এই যে পাওয়ার -1 কিন্তু এটার সাথে আছে, পাওয়ার -1 এইটুকুর সাথেও আছে। দেখো আলাদা করে ফেললাম, আলাদা করে ফেললাম। তো এবার দেখো এটা কোন ব্যবধিতে বৈধ হবে, এই যে রাশিটা এই রাশিটা কোন ব্যবধিতে বৈধ হবে, এটাতে। দেখো (x/3 <1) তো দেখো রাশিটির বিস্তৃতি বৈধ হবে যদি এত হয়। এবার এটাকে ক্যালকুলেশন করো, এই সূত্রের আলোকে ক্যালকুলেশন করতে হবে, তোমাদের মনে আছে নিশ্চয়ই সূত্রটা। তাইলে এখান থেকে দেখো পুরোটাকে আমরা কি করবো, 3 দ্বারা গুণ করবো। তো 3 দ্বারা গুণ করলে কত হবে, -3 <x <3। তো দেখো এই রাশিটি কখন বৈধ হবে, যখন এক্স এর সীমা এত হবে। এই রাশিটি কখন বৈধ হবে, যখন এক্স এর সীমা এত হবে। তো এবার দুটোকে আমরা একসাথে করবো। দেখো গেলে এই রাশিটি বৈধ হবে কখন, যদি বিস্তৃতি সীমা এত হয়। এবার দুটো একসাথে দেখো, এক্স এর বৈধ ব্যবধি অর্থাৎ এক্স এর বৈধ ব্যবধি আমরা পুরোটার জন্য করবো। দেখো এটা হচ্ছে এইটুকু, এটা হচ্ছে এইটুকু, অর্থাৎ যতগুলো থাকবে ততগুলো ইন্টারসেকশন ইন্টারসেকশন দিতে হবে। মনে রাখবে তোমাকে কিন্তু ইন্টারসেকশন দিতে হবে, অর্থাৎ কমন অংশটুকু এবার এটা লিখতে হবে। এবার তুমি বলো এই যে এই দুটোর ভিতরে এই একটা সেট, এই একটা সেট, দেখো দুটো সেট এখানে, এই একটা সেট এই একটা সেট, এই দুটো সেটের ভিতরে কমন কোনটা, অর্থাৎ কমন ধরো এখানে দেখো -2 থেকে বড়, 2 থেকে ছোট, আর এখানে হচ্ছে -3 থেকে বড়, 2 থেকে 3 থেকে ছোট। তুমি ভালো করে দেখো, এটা হচ্ছে -2 থেকে বড়, +2 থেকে ছোট, এটা হচ্ছে -3 থেকে বড়, +3 থেকে ছোট। তাহলে এই দুটোর ভিতরে কমন অংশ হচ্ছে এটা, এই দুটোর ভিতরে কমন অংশ হচ্ছে এইটা। আর এই যে এই জন্য এটা লিখলাম। আর এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে এই সূত্রের আলোকে লিখতে পারি এটা। তাহলে এই এই সীমার ভিতরে এই অর্থাৎ মডুলাস অফ এক্স যখন কার থেকে ছোট, 2 থেকে ছোট, তখন এই বিস্তৃতি বৈধ। তবে তোমাদেরকে এটা কিন্তু সংখ্যারেখার থেকে আমরা একটু সাহায্য নিতে পারি। দেখো আমরা যদি একটা সংখ্যারেখা আঁকি তাহলে পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে। দেখো তোমরা এই যে দেখো, ধরো এটা হচ্ছে একটা সংখ্যারেখা, এটা হচ্ছে একটা সংখ্যারেখা, ধরো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে দেখো এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2। দেখো তোমরা এরপরে দেখো এটা হয়ে গেছে, এরপরে দেখো 3, তো 3 হইলে দেখো এই 0 1 2 এইটা হচ্ছে 3 3। আচ্ছা ওই জায়গাটাকে আমরা আগে একটু দাগ দিয়ে দিই, এই জায়গাটা এরপর হচ্ছে -3, -3 হচ্ছে ধরো এখানে। তাহলে দেখো এই যে এই -3 থেকে +3 হচ্ছে এইটুকু। তাহলে তোমরা দেখো এই জায়গাটা কিন্তু দুটার ভিতরে আছে, এই জায়গাটা -2 থেকে শুরু করে 2 এর ভিতরেও আছে, আর -3 থেকে 3, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে কমন জায়গা, এই জায়গাটা হচ্ছে কমন জায়গা। তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে -3 থেকে শুরু করে -2 থেকে শুরু করে 2 পর্যন্ত এই জায়গাটা হচ্ছে কি কমন জায়গা। এই জায়গাটা
এটার ভিতরেও আছে, এই জায়গাটা এটার ভিতরেও আছে। দেখো তোমরা এই জায়গাটা অর্থাৎ -2 থেকে 2 এর ভিতরেও আছে, -2 থেকে 2 এর ভিতরেও আছে। তো আমরা এই কারণে এটা লিখলাম। আর এখন এই সূত্রের আলোকে, এই যে এই সূত্রটার আলোকে, অর্থাৎ আমরা আগে বলছি যে এটা থাকলে আমরা এটা লিখতে পারবো, আর এটা থাকলে আমরা এটা লিখতে পারবো। আমরা এটা একটু ভ্যানিশ করে দিই, তাহলে তোমাদের জন্য। তাহলে সূত্রটা ক্লিয়ার দেখা যাবে। এই তোমরা দেখো, এই যে এটা থাকলে আমরা এটা লিখতে পারবো, এটা থাকলে আমরা এটা লিখতে পারবো। তো এখন দেখো আছে এইরকম। তো এইখানে দেখো এই যে -2 x <2 এটাকে আমরা কি লিখতে পারি, মডুলাস অফ x <2। তাহলে এই ব্যবধিতে এই বিস্তৃতিটা, এই রাশির বিস্তৃতি কি হবে, বৈধ হবে। তো এই অঙ্কটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা মনে রাখবে এটা কিন্তু সিকিউতে তোমাদের আসতে পারে, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে তোমরা। এই অঙ্কটা কিন্তু সিকিউতে আসতে পারে। আর এটুকু করার জন্য দেখো আমরা এখানে সংখ্যা পদ্ধতির সংখ্যা রেখার সাহায্য নিছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। দুটো মনে রাখবে, যতগুলো রাশি দেখবে প্রত্যেকটা রাশির আলাদা আলাদা বের করতে হবে। বের করার পরে তুমি সবগুলোকে ইন্টারসেকশন দিয়ে লিখবে, লিখে সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে ছোট অর্থাৎ যেটা সবার ভিতরে আছে, সবচেয়ে মনে রাখবে যেটা সবার ভিতরে আছে সেটা কমন যেটা। তোমরা জানো ইন্টারসেকশন মানে হচ্ছে যা উভয় রাশির ভিতরে আছে সেটা হচ্ছে কমন। তাহলে -2 থেকে 2 এই সেটের ভিতরে আছে, -2 থেকে 2 এই সেটের ভিতরে আছে, ব্যাস হয়ে গেল। তো তোমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে। দেখো এক্স এর কোন মানের জন্য এত এর বিস্তৃতি বৈধ, এক্স এর কোন মানের জন্য এত এর বিস্তৃতি বৈধ। এই দুটো প্রবলেম যদি তোমরা সলভ করো তাহলে পুরো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি সলভ করতে গিয়ে সমস্যা পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। এই অধ্যায় আমাদের শেষ। আমরা পরবর্তীতে নতুন অধ্যায় নিয়ে হাজির হব। তবে প্রত্যেকটা অধ্যায় শেষ হলেই কিন্তু শেষ না, তোমাদেরকে কিন্তু মাঝে মধ্যে ওই অধ্যায়গুলো প্র্যাকটিসে রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা ভুলে যাবে এবং পরীক্ষা খারাপ করবা। তো এই জন্য তোমরা মনে রাখবা, তোমাদেরকে কিন্তু এই বোর্ড পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে হবে। মনে রাখবা, তুমি যদি ইঞ্জিনিয়ার হইতে চাও, তুমি যদি ভালো জায়গায় চান্স পেতে চাও, তাহলে তোমাকে কিন্তু প্রত্যেকটা বিষয় ভালো করে মনে রাখতে হবে। কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না, কোনো কনসেপ্ট কিন্তু বাদ দেওয়া যাবে না। কারণ অ্যাডমিশন টেস্টে কিন্তু কোনো অল্টারনেটিভ প্রশ্ন থাকে না, যা আসবে তোমাকে তাই অ্যান্সার করতে হবে। এবং তোমাকে মনে রাখবে সেটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা, ওটা কিন্তু ফাঁস করার পরীক্ষা না। বোর্ড পরীক্ষাতে শুধু ফার্স্ট তুমি 80 পাইলে চলে, কিন্তু সেখানে তো 80 পেলে হবে না, সেখানে তোমাকে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। তো এই জন্য তুমি এখন থেকে যদি ভালো করে প্রিপারেশন নাও, এখন থেকে তুমি যদি অ্যাডামেন্ট হও যে না আমি ভালো জায়গায় ভর্তি হবো, আমি বোর্ডের চান্স দেবো, আমি সুয়েটে ভর্তি হবো, আমি এনএসটিতে ভর্তি হবো, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবো, যে আমি ঢাকা ইউনিভার্সিটির সিএসসিতে পড়বো, আমি ঢাকা ইউনিভার্সিটির ট্রিপলিতে পড়বো, আমি ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে পড়বো, তাহলে তোমাকে এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। তুমি যদি পরীক্ষার পরে 3 মাস চেষ্টা করে, 3 মাস পরে তুমি যদি বলো ওই সময় যে তুমি আইবিএতে ভর্তি হবে, তাহলে কিন্তু সম্ভব না। কারণ আইবিএ কিন্তু চারটিখানি কথা নয়, বুয়েট চারটিখানি কথা নয়। এই জন্য তোমাকে এখন থেকেই কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে। তাহলে অবশ্যই তুমি কোথাও না কোথাও চান্স পাবা, তুমি এটা মনে রাখবা। ধন্যবাদ সবাইকে।